ভিডিওটা লং হচ্ছে কারণ আমি একটা জাস্ট প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস এবং তাদের রেসপন্সিবিলিটি কি। আপনি যদি কোনো কোম্পানিতে জব করতে চান তাহলে আপনি এই বিষয়ে আপনি অবশ্যই আপনার জ্ঞান রাখতে হবে এবং অবশ্যই আপনি এই বিষয়ে স্টাডি করতে হবে, নয়তো আপনি ইন্টারভিউ ফেস করাটা খুব ইজি হবে না, কঠিন হবে। ভিডিওটাও আপনার একটি ক্লাস মনে করে আপনারা সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান, আপনার একটা আইডিয়া চলে আসবে যে আই ডিপার্টমেন্টে কি কাজ বা কি কাজ শিখতে হবে, সেই বিষয়ে একটা আইডিয়া চলে আসবে। যারা গার্মেন্টস টেক্সটাইল জগতে আপনি কেরিয়ারটাকে ইমপ্রুভ করতে চান তাদের জন্য খুবই এই চ্যানেলটা খুবই উপকারী। আশা করি অনেক কিছু শিখতে পারবেন যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন। আর আপনি কোন বিষয়ে দক্ষ হতে চান, আপনার স্কিলটাকে কোন বিষয়ে ইমপ্রুভ করতে চান, সেই বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে আমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনাকে আমাকে জানাতে পারেন কমেন্টস করে কোন বিষয়ে আমি ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন। আর আপনাদেরকে নিয়ে আমার কাজ, আমি ইয়াং জেনারেশনকে নিয়ে আমার কাজ। মূলত আমি ইয়াং জেনারেশনকে কিছু দিতে চাই, তাদের স্কিলটাকে ডেভেলপ করতে চাই, তারা ভিতরটাকে তাদেরকে স্মার্ট করতে চাই। পোশাকে আশাকে স্মার্ট নয়, তাদের ভিতর থেকে আমি স্মার্টটা তাদেরকে দেখতে চাই। আমার এই মিশন যাতে সত্যি হয় এবং স্বপ্ন যদি পূরণ হয়, আপনার আমার এই চ্যানেলটাকে পাশে থাকে আমাকে সহযোগিতা করুন। আর আমি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের টিউটোরিয়াল বিষয় হচ্ছে জব অ্যানালাইসিস আই ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টের কি কি কাজ আছে, কি কি কাজ জানা প্রয়োজন, সেই বিষয়ে আজকের টিউটোরিয়াল। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারণ আই ডিপার্টমেন্টের কি কি কাজ, আপনি যদি আই অফিসার হিসেবে জয়েন করতে চান বা কোনো ইন্টারভিউ ফেস করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা চলে যাই জব অ্যানালাইসিসে। আসলে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আই ফুল মিনিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আই ডিপার্টমেন্ট হচ্ছে আপনার প্রোডাকশনের একটি সাপোর্ট হিসেবে কাজ করে। প্রোডাকশন যেখানে বাধাগ্রস্ত হয় বা সমস্যার সম্মুখীন হয় সেখানেই আপনি আই ডিপার্টমেন্ট কাজ করে। সেটা হতে পারে মেশিন, সেটা হতে পারে অপারেটর, সেটা হতে পারে বটলনেক কোম্পানির উৎপাদন বাড়ানোর উদ্দেশ্য আপনার আই ডিপার্টমেন্টে কাজ করে থাকে। তো আজকে আমরা ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে আই ডিপার্টমেন্টের যে বেসিক কাজগুলা, কি কি কাজগুলো প্রয়োজন, সেই বিষয়ে আমি আজকে ধারাবাহিকভাবে একটু আলোচনা করবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা একটু লং হবে। যদিও ভিডিওটা লং হয়, অবশ্যই সেটা খুবই কার্যকরী একটি ভিডিও। আপনার স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো আমরা ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিপার্টমেন্টস অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিষয়ে আপনার পুরোপুরি জ্ঞান রাখতে হবে। আপনি এজ এ আই হিসেবে আপনাকে ডিপার্টমেন্টস অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি আইডিয়া রাখতে হবে। তারপর আপনি আই রেসপন্সিবিলিটিস ইন আরএমজি অর্থাৎ সেক্টর অর্থাৎ রেডিমেড গার্মেন্টস সম্পর্কে আপনার আরএমজি সম্পর্কে আপনি অবশ্যই জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আই এক্সিকিউটিভ অথবা আই অফিসার হিসেবে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না। সেজন্য আই রেসপন্সিবিলিটি প্রথমে আপনাকে জানতে হবে। আই রেসপন্সিবিলিটি কি, তার দায়িত্ব কি, তার কার্যকারিতা কি। তারপর 5M সম্পর্কে আপনি জানতে হবে। 5M মেশিনারি, ম্যান পাওয়ার, মেটেরিয়াল, মেজারমেন্ট এন্ড মেথড। আপনি এই 5M প্রক্রিয়াটা আপনি ভালোভাবে অনলাইনে অথবা ইউটিউবে আপনি দেখে নিতে পারেন। সেই 5M এর যে কার্যকারিতাটা, 5M হচ্ছে মেশিনারি খুঁটিনাটি আপনার কিছু বেসিক ধারণা রাখতে হবে। মেশিন স্টপ রান টাইম, স্টপ টাইম, এনপিটি টাইম, আপনি সেগুলো জানতে হবে। ম্যান পাওয়ার, কর্মীর এফিসিয়েন্সি আপনি জানতে হবে। কর্মীর এফিসিয়েন্সিটা জানাটা বা কোম্পানি এফিসিয়েন্সি বের করাটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য আপনি ম্যান পাওয়ার, মেটেরিয়াল, মেজারমেন্ট এন্ড মেথড সম্পর্কে আপনি পুরোপুরি ধারণা রাখতে হবে। 5M এর যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে আপনি একটা বেসিক আইডিয়া রাখতে হবে আপনি যদি ইন্টারভিউ ফেস করতে চান। তারপর ক্যাপাসিটি স্টাডি করতে হবে। আপনার প্রত্যেকটা কোম্পানির ক্যাপাসিটি আছে, সেকশন ওয়াইজ আপনি ক্যাপাসিটি বের করতে পারেন। আপনি একটি কোম্পানির ক্যাপাসিটি আছে, আপনি সেগুলো ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে। ক্যাপাসিটি স্টাডি আপনি করতে হবে। তারপর আপনি ইন্ডিভিজুয়ালের যে এফিসিয়েন্সিটা, তার একটা কর্মীর দক্ষতা, মেন পাওয়ার যে দক্ষতা, সেই বিষয়টাও আপনার ক্যালকুলেশন মাধ্যমেই নিয়ে আসতে হবে ক্যাপাসিটি স্টাডির মাধ্যমে।
তারপর ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্ট, আপনি ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্টটা আপনি করতে হবে, মেশিন সেটআপ থেকে শুরু করে ওয়ার্কার গ্রুপ করা, আপনি ভালো ওয়ার্কারদেরকে এক গ্রুপে রাখা, একটু মিডিয়াম পর্যায়ে যারা আছে তাদেরকে আপনি বি সি ডি এভাবে আপনি লাইন করে গ্রুপ করে আপনি কিন্তু ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, লাইন সেটআপটা করতে হবে আপনাকে। অবশ্যই সে বিষয়ে আপনার প্রাথমিক জ্ঞান রাখা প্রয়োজন। প্রোডাকশন স্টাডি করতে হবে আপনাকে, অবশ্যই প্রোডাকশন স্টাডি করতে হবে। প্রোডাকশন স্টাডিটা হচ্ছে আপনার একজন ম্যান পাওয়ারে কত পিস প্রোডাকশন করতে পারবে এবং একটি লাইন টার্গেট সেটআপ আপনি কিভাবে করবেন, তারপর আপনার ইফিসিয়েন্সিটা কিভাবে বের করবেন, কস্ট প্রাইসটা কিভাবে, সিপিএমটা আপনি কিভাবে বের করবেন, সেই পুরো বিষয়টি আপনি অবশ্যই প্রোডাকশন স্টাডির মাধ্যমে আপনি জানতে হবে। তো প্রোডাকশন স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই করতে হবে। তারপরে ডিপিসিএ সাইকেল সম্পর্কে আপনারা ধারণা রাখতে হবে। পিডিসিএ সাইকেল অর্থাৎ প্ল্যান ডু চেক অ্যাক্ট সাইকেল, প্ল্যান ডু চেক অ্যাক্ট সাইকেল। আপনি এই বিষয়টা আপনার প্ল্যান যে সাইকেল টাইমে যেটা প্ল্যানিং সেকশন ওয়াইজ একটি প্ল্যানিং লাইন ওয়ার্ক লাইন যে একটা সাইকেল টাইম আছে সেটা আপনি ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হবে। তো পিডিসিএ সাইকেল, প্ল্যান ডু চেক অ্যাক্ট সাইকেল সম্পর্কে আপনি অবশ্যই জানতে হবে। তারপর আপনি যেটা করতে হবে মেথড স্টাডি করতে হবে, আপনি মেথড স্টাডিও আপনি করতে হবে। প্রত্যেকটা প্রক্রিয়া ইপিসিটি থেকে এসএমবি থেকে শুরু করে আপনি ওয়ার্ক প্লেসে সব যে কতগুলা কিন্তু মেথড আছে প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। মেথড স্টাডি করতে হবে, মোশন স্টাডি করতে হবে, তারপর ইমপ্রুভমেন্টও আপনি স্টাডি করতে হবে। একটা কর্মী ইমপ্রুভ কতটুকু হতে পারে, স্কিল ডেভেলপ কতটুকু হতে পারে, সেই বিষয়টা আপনার স্টাডি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপর এসএমবি ক্যালকুলেশন আপনাকে অবশ্যই বের করতে হবে, এসএমবি ক্যালকুলেশন। তারপর কস্টিং এসএমবি ক্যালকুলেশন করতে হবে আপনাকে, কস্টিং এসএমবি ক্যালকুলেশন শিখতে হবে বা সেই প্রাথমিক জ্ঞানটা আপনাকে অবশ্যই জানতে হবে। ডাটা ব্যাংক প্রিপেয়ারটা আপনি খুবই এক্সেলের মাধ্যমে এক্সেলের ফর্মুলা জানতে হবে, এক্সেল এবং মাইক্রোসফট এক্সেলের কাজটা আপনি পুরোপুরি আপনি জানতে হবে এবং এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা কি কি কাজ আছে সেই বিষয়ে আপনি জানতে হবে। কারণ এক্সেল ফর্মুলার মাধ্যমে কিন্তু আপনি প্ল্যানিং করতে পারবেন, সাপ্তাহিক প্ল্যানিং, ডেইলি প্ল্যানিং, মান্থলি প্ল্যানিং আপনি করতে পারবেন একটি কোম্পানি। সেই জন্য আপনাকে অবশ্যই এক্সেলে পারদর্শী হতে হবে, এক্সেলে আপনি এক্সপার্ট হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আইটি ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না। তারপরে বটলনেকটা আসলে একটি কোম্পানি যখন কোন প্রোডাকশন উৎপাদন হচ্ছে বাট সেটা শিপমেন্ট হচ্ছে না অথবা অন্য সেকশনে ট্রান্সফার হচ্ছে না, সেই বিষয়টি যে আপনারা সেই সমস্যাগুলোকে সমাধান করাটাই হচ্ছে বটলনেকের যে সমস্যা, সেটা আইটি ডিপার্টমেন্টই করে থাকে। তো অবশ্যই আপনারা বটলনেক যে সমস্যাগুলো আছে সেগুলো রিমুভ করা, কিভাবে ইমপ্রুভ করা যায়, প্রসেসগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, কাজের যে প্রসেস বা প্রক্রিয়াগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে আপনার অবশ্যই নলেজ রাখতে হবে। তারপর লাইন ব্যালেন্সিং করতে হবে। লাইন ব্যালেন্সিং আপনার খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। লাইন ব্যালেন্সিংটা হচ্ছে আপনি কর্মীদের ইফিসিয়েন্সিটা বের করে এরপর প্রত্যেকটা কর্মীদের যে দক্ষতা যাচাই করে আপনি লাইন সেট আপ করবেন। সেই সেট আপে এ গ্রুপে কোন কর্মী বসবে, বি গ্রুপে কোন কর্মী বসবে, তারপর সি গ্রুপে কোন এমপ্লয়ি আপনি দ্বারা আপনি মেশিনারি সেট আপ করবেন, সেই বিষয়ে লাইন ব্যালেন্সিং একটা ব্যাপার, সেটা আপনি জানতে হবে, সেটা ক্যালকুলেশন করতে হবে। তারপর অপারেশন বুলেটিন বা অপারেশন লেওয়ার্ড আপনার অবশ্যই জানতে হবে। লেওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লেওয়ার্ড বলেন বা প্রচার করেন প্রোডাকশনের যে একটা রিদম বা প্রোডাকশনের স্টাডি করার ক্ষেত্রে প্রোডাকশন উৎপাদন করব প্রসেসে সেই একটা লেওয়ার্ড আপনি ক্রিয়েট করে দিতে হবে। যে কোনো একটি স্টাইলের নতুন একটি অর্ডার হয়েছে, একজন বাই রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটি লেওয়ার্ড সেট করে দিতে হবে, সেটা লাইন ব্যালেন্সিং এর খুব উপকারে আসবে। তো অপারেশন লেওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই লেওয়ার্ড বিষয়ে জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের ফ্লোচার্ট সম্পর্কে আপনি জানতে হবে এবং কাজের প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে। আপনি প্রোডাক্টের যদি কাজের প্রসেস না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপারেশন লেআউটটা করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই শিখতে হবে, প্রসেস লেআউট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আইটি ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না। তারপর আওয়ারলি প্রোডাকশন মনিটরিং, প্রত্যেক ঘন্টায় একটি মনিটরিং এর যে রিপোর্ট আছে সেটাও আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। প্রোডাকশন প্রতি ঘন্টায় কত পিস
পড়াশোনা হচ্ছে, কোন লাইনে কত কিছু হচ্ছে, সেইটা মনিটরিং আপনার রাখতে হবে। সেই মনিটরিং রাখলে যেটা হয়, আমাদের কোম্পানিটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে আপনি স্টাডি করতে হবে। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। হাওয়ারলি অর্থাৎ ঘন্টা প্রোডাকশন মনিটরিং আপনার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি আপনার অবশ্যই জানতে হবে। এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা খুবই একটি ইম্পর্টেন্ট। আপনার সেটা কোম্পানির এফিসিয়েন্সি হোক বা কোনো কর্মীদের এফিসিয়েন্সি হোক, যে দক্ষতা, সেটার ক্যালকুলেশন আপনাকে অবশ্যই জানতে হবে। আমি পরবর্তীতে চেষ্টা করব, ভিডিওটা যদিও লং হয় তবু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে আইটি ডিপার্টমেন্টে কি কি কাজ, তার জব ডেসক্রিপশনে কি কি কাজ করতে হয় একটি কোম্পানিতে, সেই বিষয়ে আজকে কিন্তু আপনি একটি প্রাথমিক একটি আইডিয়া নিয়ে যেতে পারবেন এই ভিডিওটা থেকে। আর এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। আপনাকে এই ডিপার্টমেন্টের জবটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জব এবং সেটি ভালো স্যালারি পাওয়া যায়। আপনারা যারা MBA পড়েছেন আর যারা নতুন ফ্রেশার, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। শেষ মুহূর্তে আমি SMB, তারপর WIP, NPT, SAP, CPM, এগুলো বিষয়ে আমি ক্যালকুলেশন বিষয়ে একটু আলোচনা করবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যেটা আলোচনা করছি, এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা আপনাকে জানতে হবে। আমি দেখাবো এফিসিয়েন্সি ক্যালকুলেশন কিভাবে বের করতে হয়, সেটা আমি লাস্টের মুহূর্তে আমি দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যদিও ভিডিওটা আপনি অনেক লং, তবু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনারা এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখতে পারবেন। নেক্সট, WIP, ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। প্রত্যেকটা কাজের যে প্রসেসগুলা, অর্থাৎ একটা টি শার্টের যে প্রসেসগুলো আছে, বা একটা পাঞ্জাবি করবেন বা একটা শার্ট করবেন, একটা SKD করবেন, তার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে আপনাকে WIP, অথবা আপনার সেই সেকশন বিষয়ে আপনার আইডিয়া রাখতে হবে। একটি টি শার্ট অথবা একটি শার্টে কি ভ্যালুর কাজ আছে সেই বিষয়টি আপনি জানতে হবে, এবং কোন কোন সেকশনে সেই কাজটি চলবে সেই বিষয়ে আপনার নলেজ রাখতে হবে। তারপর আপনি NPT লস টাইম ক্যালকুলেশন, এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। NPT লস টাইম ক্যালকুলেশন খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখাবো। NPT লস টাইম ক্যালকুলেশন কিভাবে বের করতে হয়, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তারপর 8 ওয়াস্টেজটা এটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্টেজ বের করার জন্য। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, মুভিং পিপল, প্রোডাক্ট এন্ড ইনফরমেশন, অর্থাৎ নাম্বার 1 আমি 8টা ওয়েস্টেজ নিয়ে আলোচনা করব। টিতে হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ মুভিং পিপুলের যে মুভ করে, তারা যে ওয়েস্টেজ একটা টাইম বের করার জন্য আমরা SMB করে থাকি, সেই SMB ক্ষেত্রে আপনি 8 ওয়েস্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করবেন। টি হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ মুভিং পিপুল, প্রোডাক্ট এন্ড ইনফরমেশন, পিপুলগুলো মুভ করতেছে কোন দিকে, প্রোডাক্ট এন্ড ইনফরমেশনগুলো কালেক্ট করা। তারপর ইনভেন্টরি, storing parts, pieces, documentation ahead of requirements. ইনভেন্টরি, আপনারা পার্টগুলো স্টোরেজ আছে, আপনার পিসগুলো আছে, সেগুলোকে কালেক্ট করা, সংগ্রহ করা। তারপরে এন্ড দ্য মোশন, বিল্ডিং, টার্নিং, রিচিং, লিফটিং, আপনারা বিল্ডিং, টার্নিং, রিচিং, লিফটিং, এটা হচ্ছে মোশন। তারপর আপনার ওয়াইটিং, ফর পার্টস, ইনফরমেশন, ইনস্ট্রাকশন, ইকুইপমেন্ট, যেগুলো ওয়াইটিং এ আপনার থাকবে। ফর পার্টস, ইনফরমেশন, ইনস্ট্রাকশন, ইকুইপমেন্ট, এটি খুবই আপনার জানতে হবে। আমি ট্রান্সপোর্ট আলোচনা করলাম, ইনভেন্টরি আলোচনা করলাম, মোশন আলোচনা করলাম, ওয়াইটিং আলোচনা করলাম। প্রোডাকশন, মেকিং মোর দেন ইজ ইমিডিয়েটলি রিকোয়ার্ড। ওভার প্রোডাকশন, অর্থাৎ আপনার ক্যাপাসিটির বাইরে যে প্রোডাকশন আপনারা করবেন। ওভার প্রসেসিং, আপনি নতুন কোন ভ্যালু যদি অ্যাড হয়, টুগেদার টলারেন্স অর হায়ার গ্রেড মেটেরিয়ালস দেন আর নেসেসারি। ওভার প্রসেসিং অনেক অপরিহার্য কিছু বিষয় আছে। ওভার প্রসেসিং আপনি কাজ করতে, আপনি যেটা আপনি আউট অফ বক্সের বাইরে গিয়েও আপনাকে কাজ করতে হবে, সেটাকে ওভার প্রসেসিং বলা। ডিফেক্ট, রিওয়ার্ক, স্ক্র্যাপ, ইনকারেক্ট, তারপরে ডকুমেন্টেশন, ডিফেক্ট যে সমস্যা, এগুলো আপনি 8টা আপনার ওয়েস্টেজের যে কোন জায়গায় ওয়েস্টেজ হয় সেই বিষয়ে আপনার অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। আমি জাস্ট বেসিক ধারণা দিলাম, আপনারা অবশ্যই সেগুলো নিয়ে স্টাডি করবেন অবশ্যই।
কারণ এটি খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আইটি ডিপার্টমেন্টে কাজ করতে চান। স্কিল আন্ডার ইউটিলাইজ ক্যাপাবিলিটিস ডেলিগেটিং টাস্ক উইথ ইন্টিগ্রেটেড ট্রেনিং। স্কিল হচ্ছে আপনার স্কিলের মাধ্যম আপনারা স্কিল কিভাবে বাড়াবেন, এবং আইটি ডিপার্টমেন্ট কিন্তু আপনার প্রত্যেকটা অপারেটরদেরকে যে স্কিলগুলো আছে নতুন নতুন কাজের মাধ্যমে স্কিলটাকে ইমপ্রুভ করবে কিভাবে সেই বিষয়ে আপনারা হেল্প করে থাকে কর্মীদেরকে এবং সুপারভাইজার যারা আছেন তাদেরকে। প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন, মেশিন প্ল্যান, আপনাকে মেশিন প্ল্যান সম্পর্কে জানতে হবে। থ্রেড কনজাম্পশন খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। থ্রেড কনজাম্পশন সম্পর্কে আপনি এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই নেটে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করে আপনি সেই বিষয়গুলো আপনারা অবশ্যই করতে পারেন। অপারেশন রিকোয়ারমেন্ট, স্কিল ম্যাট্রিক্স, ইনভেন্টরি, ম্যান পাওয়ার বাজেট, ম্যান মেশিন রেশিও, মেশিন ক্যাপাসিটি ক্যালকুলেশন, এই বিষয়ে আপনি অবশ্যই জানতে হবে। আর অবশ্যই এগুলো আপনারা অনলাইনে জানতে পারবেন, বিভিন্ন বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনারা আইটি ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস লিখে সার্চ করলে আপনারা অনলাইনে অনেক কিছু পেয়ে যাবেন। কস্ট ক্যালকুলেশন, আপনাকে ল্যান্ড কস্ট, একটি লাইনের প্রোডাকশন করতে গেলে আপনি ল্যান্ড কস্ট ক্যালকুলেশন সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ক্যালকুলেশন সম্পর্কে খুবই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেশনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনার মাথায় কিছু ক্যালকুলেশন নিয়ে আসতে হবে। লাইন কস্ট ক্যালকুলেশন, সিপিএম ক্যালকুলেশন, অর্থাৎ সিপিএম কস্ট পার মিনিট, প্রত্যেকটা কস্ট পার মিনিটে যে কত কস্ট হয় সেই বিষয়ে আপনি সিপিএম ক্যালকুলেশন করতে হবে, সিএম ক্যালকুলেশন করতে হবে, এসপিএম ক্যালকুলেশন করতে হবে, ইপিএম ক্যালকুলেশন করতে হবে। আপনারা এই ক্যালকুলেশনগুলো আপনারা অবশ্যই শিখবেন। আমি অবশ্যই ভিডিও দিয়ে থাকবো সেই ক্যালকুলেশন, লাইন কস্ট ক্যালকুলেশন কিভাবে করবেন, সিপিএম ক্যালকুলেশন কিভাবে করবেন, সিএম ক্যালকুলেশন কিভাবে করবেন, সিপিএম কিভাবে ক্যালকুলেশন করবেন, তারপর আপনি ইপিএম ক্যালকুলেশন কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটি পুরোপুরি ভিডিও দিব। আপনারা অবশ্যই সেই ক্যালকুলেশন ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এএম আমরা এখন আমরা দেখব যে এসএএম ক্যালকুলেশন আপনারা কিভাবে করবেন। এসএএম স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট। সাইকেল টাইম, আপনারা সাইকেল টাইমটা কিভাবে বের করবেন। সাইকেল টাইম হচ্ছে আপনি একটা কর্মী একটা প্রসেস বা একটা টি শার্ট তৈরি করতে তার কি কি প্রসেসগুলা অতিক্রম করতে হয়, ফার্স্ট স্টার্টিং টাইম থেকে শুরু করে স্টপ ওয়াচের মাধ্যমে সাইকেল টাইম আপনি ক্যালকুলেশন করতে পারবেন। স্টার্টিং টাইম থেকে শুরু করে লাস্টে আবার সেই স্টার্টিং এ গিয়ে আপনি যে একটা প্রসেস বা একটা টি শার্ট ক্রিয়েট করতে কতটুকু সময় লাগে সেই সময়টাকেই আপনাকে সাইকেল টাইম বলা হয়। গুড পারফরম্যান্স রেটিং, আপনি যে কর্মী এই প্রোডাক্টটা সাইকেল টাইমটা বের করছে তার পারফরম্যান্স কি, তার এফিসিয়েন্সিটা কি, তার যে দক্ষতাটা কি, সে ভালো না খারাপ আপনি সেটা মেজার করবেন। পারফরম্যান্স তার কতটুকু ভালো সেই পারফরম্যান্স রেটিং গুণ দিবেন। পারফরম্যান্স রেটিং আপনি ধরতে পারেন 85 বা 75%। ব্র্যাকেট প্লাস অ্যালাউন্সটা হচ্ছে আপনার মেশিন অ্যালাউন্স হতে পারে, বাউন্ডারিং অ্যালাউন্স হতে পারে, পার্সোনাল অ্যালাউন্স হতে পারে। অর্থাৎ একটি যে কর্মীর মাধ্যমে আপনি সাইকেল টাইমটা ক্রিয়েট করতেছেন, এসএএম অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট আপনি বের করার জন্য যেটা করবেন, সাইকেল টাইম যে কর্মী আপনি দিয়ে বের করেছেন সেই যে তার মেশিন প্রবলেম হতে পারে, তার বাউন্ডারিং এর কিছু সময় নিতে পারে, তারপর আপনার পার্সোনাল সমস্যা হতে পারে, সে ওয়াশরুমে যেতে পারে, এই যে ওয়েস্টেজের যে টাইমটা সেটাও প্লাস করে দিতে হবে অ্যালাউন্স এর হিসেবে। তো বুঝতে পারছেন এসএএম স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটটা আপনি কিভাবে বের করবেন। আপনি অবশ্যই সেটা এক্সেলের মাধ্যমে সেটা ফর্মুলার মাধ্যমে আপনি সেটা বের করতে পারবেন। তো আশা করি আপনারা এক্সেলে সেটা আপনারা চেষ্টা করবেন। তাছাড়া আমি তো প্রত্যেকটা ক্যালকুলেশনের জন্য আমি আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকবো, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আপনি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কিভাবে বের করতে পারবেন, সাইকেল টাইম গুণ পারফরম্যান্স রেটিং। অর্থাৎ এসএএম আপনি যেভাবে বের করেছেন ঠিক সেম ক্যাটাগরিতে আপনি এসএমবিতে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুটা আপনি বের করতে পারবেন। সাইকেল টাইম সাইকেল টাইম ইনটু পারফরম্যান্স রেটিং, শুধু এইটুকু
তারপরে আপনি কিভাবে ক্যালকুলেশনটা করবেন, আর্নেড মিনিট, আপনি আর্ন মিনিটটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, টোটাল প্রোডাকশন গুণ এসএমবি। আপনি যে এসএমবিটা বের করলেন একটু আগে, যে আমরা এসএমবিটা বের করলাম, সেই এসএমবিটা জাস্ট টোটাল প্রোডাকশন গুণ দিয়ে দিলে আপনি আর্ন মিনিটটা বেশি পাবেন। তারপর সিপিএম, আপনার কস্ট পার মিনিট, আপনি কিভাবে সিপিএম কস্ট পার মিনিট আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। মান্থলি প্রোডাকশন মান্থলি ফ্যাক্টরি কস্ট বা মান্থলি আর্ন মিনিট, আপনি খুব ইজিলি কস্ট পার মিনিটে বের করা। আপনার প্রত্যেকটা কোম্পানির যে মান্থলি যে কস্টটা হয়, ফ্যাক্টরি যে ব্যয়টা হয়, আপনি যদি সেটা ইন্ডিভিজুয়ালি বের করতে পারেন, সেটা লাইন ওয়াইজ আপনি বের করতে পারেন। মান্থলি ফ্যাক্টরি কস্ট বা মান্থলি আর্ন মিনিট, আপনারা দেখেছি আপনার উপরে আর্ন মিনিট কিভাবে বের করতে হয়, সেই অনুযায়ী আপনারা, যদিও ভিডিওটা এলেবেলও হবে, তো আপনি একটু টেনে পিছন দিকে গিয়ে, আপনি একটার সাথে কিন্তু একটা লিঙ্ক করা আছে, সেই জন্য আপনার ভিডিওটা টেনে পিছন থেকে না বুঝে আপনি সামনের দিকে আসবেন না। সেই জন্য আমি বলছিলাম এটা একটু লাস্টের মধ্যে একটু ক্যালকুলেশন আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আপনারা দেখবেন। তবে আমি জাস্ট প্রাথমিক একটা যে আইটি ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস বা কি কি জানা প্রয়োজন, সেই বিষয়টা যেটা আমি ভিডিও দিয়ে রাখতেছি, সেই জন্য আপনাকে একটা জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো সিপিএমটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা সিএম কিভাবে বের করব, সিম্পল, এসএমবি গুণ সিপিএম। আমরা কিন্তু সিপিএম বের করেছি, উপরে আমরা দেখতে পেরেছেন যে কস্ট পার মিনিট আমরা বের করেছি সিপিএম, এসএমবি গুণ সিপিএম। আমরা এসএমবি আমরা বের করেছি, আমরা সিপিএম ও বের করেছি। তো দুটা যদি আপনি গুণ করে ফেলেন তাহলে সিএমটা চলে আসবে, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে। এখন আমরা বের করব ডেইলি লাইন টার্গেট। আপনি ডেইলি লাইন টার্গেটটা কিভাবে সেট করবেন, ওয়ার্কিং মিনিট অর আওয়ার, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির যে ওয়ার্কিং মিনিট বা ওয়ার্কিং যে ঘন্টাটা হয়, গুণ দিবেন টোটাল ম্যান পাওয়ার। টোটাল ম্যান পাওয়ার কতজন ম্যান পাওয়ার আছে, 200 জন থাকলে 200 জন, 300 জন থাকলে 300 জন। আপনি গুণ ইফিসিয়েন্সি, অর্থাৎ গুণ ইফিসিয়েন্সিটা হচ্ছে আপনার দক্ষতা, যে কর্মী বা যে লাইন দিয়ে এ গ্রুপ থেকে আপনি কি ইফিসিয়েন্সিটা বের করবেন, না বি না সি। সেই জন্য আপনার ডেইলি লাইন টার্গেটটা আপনি করতে হবে গ্রেডের উপর, আপনি কোন গ্রুপে আপনি সেটা সেট করতে চাচ্ছেন। সেই জন্য আপনার ইফিসিয়েন্সিটা যদি আপনি একটু এ লেভেলে থাকে তাহলে একটু হাই দিবেন, তারপর বি লেভেলে তাহলে পয়েন্ট 75 দিতে পারেন বা 75% দিতে পারেন। বাক এসএমবি, আপনি এসএমবি কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। সো আপনারা অবশ্যই টোটাল ওয়ার্কিং মিনিট গুণ টোটাল ম্যান পাওয়ার গুণ ইফিসিয়েন্সি বাই এসএমবি, সিম্পল। আপনারা যদি ডেইলি লাইন টার্গেটটা আপনারা যদি খাতায় নোট করে লেখেন, তাহলে আপনার ইন্ডিভিজুয়াল অপারেটর টার্গেটটাও সেম ক্যাটাগরিতে আপনারা বের করতে পারবেন। টোটাল ম্যান পাওয়ারের জায়গায় আপনারা সেখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু সেখানে একজন আপনি দিবেন, শুধু এইটুকুই পার্থক্য, বাকি সূত্রটা ঠিক আছে, আপনারা অবশ্যই সেটা পারবেন অবশ্যই। এখন আমরা লাইন ইফিসিয়েন্সিটা আপনি কিভাবে বের করবেন, একটি লাইন ইফিসিয়েন্সি এবং একজন কর্মীর ইফিসিয়েন্সি বা দক্ষতাটা কি সেটা কিভাবে আপনি নির্ণয় করবেন, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আপনি বের করতে পারেন ইন্ডিভিজুয়াল অপারেটর ইফিসিয়েন্সিটা আপনি বের করতে পারবেন। সেম দুইটা সূত্র সেম, লাইন ইফিসিয়েন্সি লাইন আউটপুট গুণ এসএমবি গুণ 100 বা টোটাল ম্যান পাওয়ার গুণ ওয়ার্কিং মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার নিচে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের যে সূত্রটা আমরা ইউজ করেছি, সেটা আপনি লাইন এফিসিয়েন্সিটা বের করতে গেলে আপনাকে লাইন আউটপুট, টোটাল যে আউটপুটটা হয় আপনার একটি লাইনে, এবং আমরা যে এসএমবি বের করেছি গুণ এসএমবি গুণ 100 বা টোটাল ম্যান পাওয়ার গুণ ওয়ার্কিং মিনিটস, অর্থাৎ 8 ঘন্টা থাকলে 8 ঘন্টা, 10 ঘন্টা থাকলে 10 ঘন্টা। সেম ক্যাটাগরিতে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল অপারেটর এফিসিয়েন্সিটাও আপনারা বের করতে পারবেন সেম ক্যাটাগরিতে। তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে শুধু আপনার ম্যান পাওয়ারের জায়গায় শুধু একজন সিলেক্ট করে দিন। প্রোডাকশন কস্ট পার ইউনিটটা হচ্ছে পিসিপিইউ, অর্থাৎ প্রোডাকশন কস্ট প্লাস প্রোডাকশন পিস আপনারা বাদ দিয়ে দিলে হবে। প্রোডাকশন কস্ট যে আমরা কিন্তু প্রোডাকশন কস্ট আমরা পার কস্ট যে আমরা বের করেছি, সেই প্রোডাকশনের যে কস্টটা আছে সেটার সাথে পিসের একটা ভাগ করে দিলেই আপনারা প্রোডাকশন কস্ট পার ইউনিটটা আপনি বের করতে পারবেন। তারপরে মেশিন প্রোডাক্টিভিটি আপনি কিভাবে বের করবেন, মেশিন প্রোডাক্টিভিটি, তারপর লেবার বা কর্মীর প্রোডাক্টিভিটি আপনি বা ইফিসিয়েন্সি বা দক্ষতাটা আপনি কিভাবে বের করবেন। তো মেশিন প্রোডাক্টিভিটি আপনার টোটাল আউটপুট ভাগ দিবেন না টোটাল মেশিন, আপনার আউটপুট কত হয়েছে, আউটপুট যদি 500 হয়ে যায়, মেশিন সংখ্যা যদি 20 হয় আপনি ভাগ দিয়ে দিবেন, সিম্পল। মেশিন প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটি সেম, টোটাল মেশিন ভাগ না দিয়ে আপনি দিবেন টোটাল ম্যান পাওয়ার। যদি আপনার লেবার বা
এমপ্লয়ীদের যে প্রোডাক্টিভিটি বের করতে চান। টোটাল আউটপুট আমার একটি টোটাল আউটপুট হয়েছে 500 পিস, আপনি ভাগ দিয়ে দিবেন টোটাল ম্যান পাওয়ারের সাথে, তাহলে আপনি লেবার প্রোডাক্টিভিটি আপনার প্রত্যেকটা লেবারের যে প্রোডাক্টিভিটি আপনি বের করতে পারবেন। মেশিন ইউটিলাইজ পার্সেন্টেজ আপনি কিভাবে বের করবেন? মেশিন ইউটিলাইজ পার্সেন্টেজ আপনি বের করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাকচুয়াল মেশিন রান টাইমটা আপনি দিতে হবে গুণ 100। আপনি 8 ঘন্টা চললে 8 ঘন্টা 6 ঘন্টা মেশিন যদি আপনার রান থাকে সেক্ষেত্রে আপনি 6 ঘন্টা দিতে পারেন, গুণ আপনি 100 দিবেন। বা টোটাল টাইম, অর্থাৎ আপনি 8 ঘন্টা অফিস করছেন বাট আপনার মেশিনটা চলেছে 6 ঘন্টা, সেই জন্য আপনি মেশিন রান টাইম দিবেন 6 গুণ 100 বা টোটাল টাইম। মেন টু মেশিন রেশিও MMR, এটি খুবই একটি ইম্পর্টেন্ট রেশিও, আপনাকে অবশ্যই এই বিষয়টাও জানা প্রয়োজন। মেন টু মেশিন রেশিওটা সেটা আপনি কিভাবে বের করবেন? টোটাল ম্যান পাওয়ার বা টোটাল আইডল মেশিন। আইডল মেশিন মানে যেগুলো মেশিন নষ্ট বা অকেজু বা চলে নাই কোনো ফ্যাক্টরিতে, সেটা হচ্ছে আইডল মেশিন, অর্থাৎ অলস যেটাকে বলা হয় টোটাল ম্যান পাওয়ার বা আইডল। তখন আপনি মেন টু মেশিন রেশিওটা আপনি বের করতে পারেন MMR। কোম্পানিতে মান্থলি ফ্যাক্টরি ক্যাপাসিটি আপনি বের করবেন এবং সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা এমনকি আপনি আইটি পার্ট বা আই এক্সিকিউটিভ হিসেবে যদি কোনো ইন্টারভিউ ফেস করেন সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটা অবশ্যই করবে। মান্থলি ক্যাপাসিটি ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং আওয়ার গুণ টোটাল ওয়ার্কার গুণ ওয়ার্কিং ডে গুণ ফ্যাক্টরি এফিসিয়েন্সি। আপনি একটা ফ্যাক্টরি এফিসিয়েন্সিটা সেটা আপনি ধরে নিতে পারেন আপাতত, যদিও আপনি না জানেন আপনি বলে দিতে পারেন ফ্যাক্টরি এফিসিয়েন্সি। আপনার যে সূত্রটা বলা আপনার ভাইবা বোর্ডে তো আপনি প্র্যাকটিক্যালি দেখাতে হবে এরকমটা বিষয় না, আপনাকে জাস্ট বললে আপনি বাস্তবে ফ্যাক্টরি এফিসিয়েন্সি তারা বলে দিবে কত পার্সেন্টেজ এফিসিয়েন্সিতে আপনার ফ্যাক্টরি চলে। তো প্রথমে ওয়ার্কিং আওয়ার গুণ টোটাল ওয়ার্কার গুণ ওয়ার্কিং ডে গুণ ফ্যাক্টরি এফিসিয়েন্সি গুণ আপনার সাইট বা এভারেজ এসএমবি। আমাদের এসএমবিটা আপনারা বের করতে পারবেন, পুরো এভারেজ যে এসএমবিটা সেটা ভাগ করে দিলে আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটিটা আপনি বের করতে পারবেন খুব ইজিলি। কার্ট টু শিপ রেশিও, কার্ট টু শিপ রেশিওটা টোটাল শিপিং কোয়ান্টিটি বা টোটাল কার্ট কোয়ান্টিটি গুণ 100, সহজ ইজি। কার্ট টু শিপ রেশিও আমি জাস্ট আপনাদেরকে প্রাথমিক যে একটা বেসিক যে নলেজটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কার্ট টু শিপ লসটা আমরা কিভাবে বের করব? আমরা কার্ট টু শিপ রেশিওটা বের করছি। কার্ট টু শিপ লসটা আমরা কিভাবে? টোটাল কার্ট কোয়ান্টিটি মাইনাস টোটাল শিপ কোয়ান্টিটি বা টোটাল কার্ট কোয়ান্টিটি গুণ 100। টোটাল কাট কোয়ান্টিটি মাইনাস টোটাল শিপ কোয়ান্টিটি বা টোটাল কাট কোয়ান্টিটি গুণ 100, তাহলে আপনি কাট টু শিপ লসটা যে আপনারা বের করতে পারবেন। টোটাল ফাইন্যান্সিয়াল সেভিং সেটা আপনার প্রয়োজনে জাস্ট আমি একটু এটা আই ডিপার্টমেন্টের কাজ, এটা অ্যাকাউন্টিং এর কাজ। তো এরপরও আপনি অ্যাকাউন্টিং এর কাজে আই ডিপার্টমেন্টের সাথে একটা লিংক আছে অর্থনৈতিক ব্যাপারে। যখনই আপনি কস্টটা চলে আসবে তখনই আই ডিপার্টমেন্ট অফ কস্টিংয়ের সাথে একটা লেয়াজ আছে এবং সেটা রাখবে প্রয়োজন। সেজন্য নাম্বার অফ এক্সট্রা পিস শিপিং গুণ এভারেজ এফও ফ্রি অন বোর্ড, অর্থাৎ সেটা হচ্ছে আপনি টোটাল ফিনান্সিং সেভিংটা আপনার হচ্ছে একটি কোম্পানি শিপমেন্ট করলেন, একটা অর্ডার এসেছে আপনি সেটা শিপমেন্ট করলেন 2000 পিস, বাট 2000 পিস শিপমেন্ট করার পরে যে ওয়েস্টেজ কিছু কাপড় রয়েছে বা র ফেব্রিক রয়েছে সেটা কিন্তু মালিকই এখন নিজে মালিকানা, সেটা বায়ার সেটা নিবে না, কারণ 2000 পিস আপনি শিপমেন্ট করেছেন, আপনি বাকি কিছু ওয়েস্টেজ বা এক্সট্রা কিছু ফেব্রিক আপনাকে রয়েছে সেটাই হচ্ছে এক কপি ফ্রি অন বোর্ড, সেটা আপনার মালিক নিজেই বুক করবে এবং সেটা মালিকানা হয়েছে, সেটা বাইরে কোনো দায়বদ্ধ থাকে না, সেটাকে টোটাল ফিনান্সিয়াল সেভিং সেটা আওতায় পড়ে। তো নাম্বার অফ এক্সট্রা পিস আপনি শিপিড অর্থাৎ এক্সট্রা পিস গুণ এভারেজ এফওবি দিয়ে দিবেন, আপনি টোটাল ফিনান্সিয়াল যে সেভিংটা সেটা আপনি পেয়ে যাবেন। তারপর ডিএইচইউ ডিফেক্ট পার 100 ইউনিট, অর্থাৎ প্রত্যেক 100-এ কতগুলো ডিফেক্ট হচ্ছে সেই বিষয়টা আপনি ডিএইচইউ এর মাধ্যমে আপনি বের করতে পারবেন। টোটাল নাম্বার অফ ডিফেক্ট ফাউন্ড, অর্থাৎ টোটাল নাম্বার অফ ডিফেক্ট আপনি কতগুলা আপনি ডিফেক্ট পেয়েছেন গুণ 100 বা টোটাল পিস চেক, অর্থাৎ কত চেকের মাধ্যমে কতটি ডিফেক্ট আপনি পিস পেয়েছেন সেই ডিফেক্ট পিস গুণ 100 বা টোটাল পিস চেক যেটা, তাহলে আপনি ডিএইচইউ ডিফেক্ট পার 100 ইউনিটটা আপনি পেয়ে যাবেন।
আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আশা করি আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস কি, আই ডিপার্টমেন্ট আসলে জব অ্যানালাইসিসটা কি হওয়া প্রয়োজন, আপনার কি কি জানা প্রয়োজন সেটা অবশ্যই আপনারা এখান থেকে শিখতে পেরেছেন। অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।